স্ক্রিন তো দেখা যায়? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। নতুন যারা আসছো সবার জন্য আবার একটু রিভিউ করি। তোমাদের যে সিলেবাসটা আছে, আমার মনে হয় যে সবাই সিলেবাসটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। সিলেবাসে তোমাদের 9টা অধ্যায় আছে, 9টা টপিক আছে। টপিক বা অধ্যায় বা সেকশন যেটাই বলি আমরা। সেই সেকশন ভিত্তিক আমি কিছু কোর্সেন আলাদা করেছি তোমাদের, এটাকে তোমরা সাজেশনও বলতে পারো। যেমন প্রথম প্রথম যে টপিকটা আছে সেই টপিকের থেকে সাধারণত প্রশ্ন আসে রিমোট সেন্সিং কি, তাকে বলে সংজ্ঞা। এক কথায় রিমোট সেন্সিং সংজ্ঞাই সংজ্ঞা ধরনের একটা প্রশ্ন আসে এখানে। এটার সাথে আবার রিমোট সেন্সিং এর ক্রমবিকাশ, তারপরে রিমোট সেন্সিং এর প্রয়োগ, এগুলো নিয়েও আলোচনার সংক্রান্ত প্রশ্ন আসছে। আর রিমোট সেন্সিং ও এরিয়াল ফটোগ্রাফের পার্থক্য, এটাও এই সেকশনে আছে। তো এখানে কিছু পার্থক্য এই ধরনের কোশ্চেনও আসে। আর সর্বশেষ যেটা আছে রিমোট সেন্সিং এর ধাপ সমূহ আলোচনা করো, স্টেজেস অফ রিমোট সেন্সিং। এই কোশ্চেনগুলো মোটামুটি তোমরা যদি ই করো, তোমাদের আয়ত্তে নাও, তাহলে মোটামুটি যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা এই সেকশন থেকে প্রশ্নের উত্তর লিখতে পারবে পরীক্ষায়। দ্বিতীয় যে সেকশনটা আছে সেটা গতদিন যে আলোচনা করছিলাম, যেটা এটা থেকে সাধারণত প্রশ্ন আসে। 2টা বা 3টা প্রশ্ন আমি পেয়েছি প্রথম কোশ্চেন গুলো দেখে। তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বা ইএমএস, যেটা আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আর রিমোট সেন্সিং এর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োগ দেখাও, এই ধরনের কোশ্চেন আসে। এটার সাথে আবার ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই দুইটা কিন্তু আলাদা। তো দুই ধরনের কোশ্চেন আসে। ইএমআর এর প্রতিসরণ, প্রতিফলন, শোষণ কিভাবে স্যাটেলাইট রিমোট সেন্সিং এর ভূমিকা রাখে, এই ধরনের প্রশ্নও আসে। এই 2 ধরনের প্রশ্ন পেয়েছি। আরেকটা প্রশ্ন পেয়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইএমএস কি, ইএমএস এর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আলোচনা করো। এটাও মোটামুটি আগের 2টা কোশ্চেনের সাথে কিছুটা রিলেটেড। তো মোটামুটি এই সেকশনের থেকে এই 3টা কোশ্চেন পাওয়া গেছে। এই 3টা কোশ্চেনের বাইরে সাধারণত কোশ্চেন আসে না। এরপর আজকে যেটা নিয়ে আলোচনা করবো, প্ল্যাটফর্ম সেন্সার এন্ড রেজুলেশন, গ্রাউন্ড গ্রাউন্ড এয়ার অ্যান্ড স্পেস বর্ন, অপটিক্যাল থার্মাল। এখান থেকে সাধারণত যে কোশ্চেন গুলো আসে, ইমেজ রেজুলেশন কি, বিভিন্ন ধরনের ইমেজ রেজুলেশনের ব্যাখ্যা, পুরাতন কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসছে। তারপরে ইমেজ রেজলিউশন কি, স্যাটেলাইট ইমেজের বিভিন্ন রেজলিউশনের বর্ণনা, এই ধরনের প্রশ্ন আসে এই সেকশনের থেকে। নাম্বার 3। নাম্বার 4, নাম্বার 4-এ এখান থেকে যে কোশ্চেন গুলো আসে, ডিজিটাল ইমেজ প্রসেসিং। এখানে ইমেজ প্রসেসিং এর এটা প্র্যাকটিক্যাল অংশের সাথে আরো বেশি আলোচনা করব আমি। ডিজিটাল ইমেজ আমরা কিভাবে প্রসেস করি, সেই প্রসেস করার বিভিন্ন ধাপ সমূহ আলোচনা করব। এগুলো প্র্যাকটিক্যাল সেশনে যে সময় আলোচনা করবো, যদি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা ওই প্র্যাকটিক্যাল সেশনের ওই বিষয়গুলো যদি তোমরা নিজেরা বানায় লেখার চেষ্টা করো, তাহলেও কিন্তু প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। মূলত এখানে প্রশ্নটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং। ডিজিটাল ইমেজটা একটা র র ইমেজ পাওয়ার পর সেই ইমেজটাকে আমরা কিভাবে প্রসেস করি, এই ধাপ সমূহ আলোচনা করতে হবে। এরপরে বিমান চিত্রে ফিশিয়াল লাইন বলতে কি বোঝো? ফিশিয়াল লাইন একটা লাইন, এই লাইনটা বলতে তুমি কি বোঝো? বিমান চিত্রে বস্তু শনাক্তকরণের প্রধান নীতিগুলো লিখো, এই ধরনের কোশ্চেন আসছে। তারপর 5 নম্বর সেকশনের থেকে আসছে ইমেজ রেস্টোরেশন এন্ড রেক্টিফিকেশন, রেডিওমেট্রিক জিওমেট্রিক কারেকশন এন্ড রিমোটলি সেন্সেস ডাটা, ইমেজ রেজিস্ট্রেশন। সরি। তো এখান থেকে ইমেজ রেজলিউশনের একটা সংজ্ঞা আসে, স্যাটেলাইট ইমেজের বিভিন্ন রেজলিউশনের বর্ণনা সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা, এই ধরনের প্রশ্ন আসে। তারপরে ল্যান্ডস্যাট মিশনের কালানুক্রমিক ইতিহাস বর্ণনা করে। ল্যান্ডস্যাট মিশনের যে প্রথম থেকে শুরু হয়েছিল, তারপরে তার যে ইতিহাস ছিল বর্তমান অবস্থান পর্যন্ত, এই ইতিহাস নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। এগুলো ঐতিহাসিক বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে। 6 নম্বর সেকশন আছে ইমেজ ইনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। এখান থেকে সাধারণত ইমেজের বিভিন্ন ধরনের যে ব্যান্ড প্রোফাইল গুলো, এই প্রোফাইল গুলো প্র্যাকটিক্যালেও, এটা এটা আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যালে, এখান থেকে মূলত প্র্যাকটিক্যালের পোর্শনটাই আসছে। যে প্র্যাকটিক্যালের ব্যান্ড প্রোফাইল উল্লেখ করা, ব্যান্ড প্রোফাইলের বিভিন্ন যেমন ওয়াটার বডি, ভেজিটেশন, সেটেলমেন্ট, ফেলোল্যান্ড, এগুলো এই বিষয় এই লেয়ার গুলো এক্সট্রাক্ট করার কথা বলা হয়েছে, সেটা প্র্যাকটিক্যাল সেশনে দেখানোর কথা বলা হয়েছে। তোমাদের যে 30 নম্বর প্র্যাকটিক্যাল সেশনে যেগুলো ডেমনস্ট্রেশন দেখাতে হবে, সেগুলো কিন্তু এই সেকশনের থেকেই মূলত এসেছে। এরপর ইমেজ ক্লাসিফিকেশন, এটাও প্র্যাকটিক্যাল সেকশনের একটা অংশ। সুপারভাইজ এন্ড আনসুপারভাইজ, কিভাবে ইমেজ শ্রেণীকরণ করা হয়, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করা হয়, ইমেজ শ্রেণীকরণ করার বিভিন্ন পদ্ধতিগুলো, সেগুলো বর্ণনা করো। এখানে 2টা অঙ্ক আসছে। বিমানচিত্রে প্রধান বিন্দু বলতে কি বোঝায়, মানচিত্রে বিমানচিত্রে বস্তু শনাক্তকরণের নিয়ামক সমূহ আলোচনা করো, এটাও ক্রিটিক্যাল। পরে ক অংশে যেটা আসছে, 1800 ফুট উঁচু হতে গৃহীত আলোকচিত্রের ফটোকেন্দ্র হতে 6 ইঞ্চি দূরে অবস্থিত একটি উঁচু বস্তুর শীর্ষভাগের বিচ্যুতির পরিমাণ 0.3 হলে বস্তুটির উচ্চতা নির্ণয় করো। এই ধরনের একটা অঙ্ক আসে 7 নম্বর প্রশ্নে, যেটা আমি পেয়েছি। আরেকটা প্রশ্ন পেয়েছি যেটা 12,000 ফুট
উঁচু থেকে 6 ইঞ্চি ফোকাল দৈর্ঘ্য বিশিষ্ট ক্যামেরা দিয়ে 6,000 ফুট উঁচু একটি পর্বতের ছবি তোলা হলো, বিমানটির ফেলো নির্ণয় করো। তো এই মোটামুটি এই ধরনের মোটামুটি আহ, পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে। তো এটাকে যদি তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো বা কোশ্চেনের নমুনা হিসাবেও নিতে পারো। আর আমি যেটা এর আগে যেটা দিয়েছি পিডিএফ ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা মূলত এখানে এই কোশ্চেন গুলোর ভিত্তিতেই মূলত পিডিএফ ফাইলটা এখানে করা হয়েছে। তো এই পিডিএফ ফাইলটা করতে যথেষ্ট কিছুটা সময় ব্যয় করতে হয়েছে আমাকে। তোমরা নিজেরাও যেহেতু তোমরা এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে তোমরা তোমাদের নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে তোমরা নিজেরাও কিন্তু সার্চ করলে বিভিন্ন কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে যেতে পারো। তো আমি আশা করব যে মোটামুটি তোমাদের একটা সাজেশন বলো বা কোশ্চেনের নমুনা বলো, সেগুলো মোটামুটি আহ, দিতে পেরেছি। তো এর আলোকে তোমরা এখন কোশ্চেন গুলো নিজেরা নিজেদের মতো করে একটা সাজেশন তৈরি করে নিবে যে কোন কোন প্রশ্নগুলো তুমি মেমোরাইজ করবা, পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো লিখবে, সে বিষয়গুলো তোমার নিজেকে ডিসিশন নিতে হবে। আর ওভারঅল এই রিমোট সেন্সিং এর আহ, যে বেসিক ধারণা, এখানে তো মূলত বেসিক ধারণা সম্পর্কে মূলত আলোচনা। তো বেসিক ধারণা এর ভিতরেই থাকবে। তো আমি আজকের আলোচনায় আসি। আজকে যে আলোচনা, সেই আলোচনায় মূলত আহ 4 নাম্বার, 3, 4 এবং 5 নাম্বার সেকশনের আলোচনা। 3 নাম্বার সেকশনে প্ল্যাটফর্ম সেন্সর অ্যান্ড রেজুলেশনের কথা বলা হয়েছে। এখানে গ্রাউন্ড এয়ার অ্যান্ড স্পেস বর্ন, অপটিক্যাল থার্মাল অ্যান্ড মাইক্রোওয়েভ স্পেশাল স্পেশাল স্পেকট্রাল টেম্পোরাল অ্যান্ড রেডিওমেট্রিক রেজুলেশনের কথা বলা হয়েছে। এখান থেকে আমাদের প্রথমে যদি আমরা সেকশন ভিত্তিক যদি আলাদা করি, তাহলে প্রথমে আমরা প্রথমে আমরা দেখবো যে প্ল্যাটফর্ম বলতে, এখানে প্ল্যাটফর্ম বলতে আসলে রিমোট সেন্সিং এ কি বোঝানো হয়েছে। আসলে প্ল্যাটফর্ম মূলত দূর থেকে, আমরা তো জানি যে রিমোট সেন্সিং এ দূর থেকে কোনো বস্তু বা এলাকার তথ্য সংগ্রহ করা, সেটা আমরা রিমোট সেন্সিং এ বিভিন্ন সেন্সরের মাধ্যমে করে থাকি, যা স্যাটেলাইট বিমান এবং বিভিন্ন ধরনের ল্যান্ড ল্যান্ড বেস প্ল্যাটফর্মে স্থাপন করা হয়। তো প্ল্যাটফর্মকে সাধারণত 3টা ক্যাটাগরিতে রিমোট সেন্সিং এ ভাগ করা হয়েছে। প্রথম যে প্ল্যাটফর্ম সেটাকে বলা হয় গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম, বা যেটাকে বাংলায় আমরা বলি যে স্থল ভিত্তিক প্ল্যাটফর্ম। এই স্থল ভিত্তিক প্ল্যাটফর্মের আবার কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই গ্রাউন্ড বেস প্ল্যাটফর্মটা সাধারণত ভূমিতেই স্থাপন করা হয়, যেহেতু নামই বোঝা যায় যে গ্রাউন্ড বেস। আর এটার উদাহরণ হিসেবে বলা যায় ট্রাইপড, যানবাহন বা স্থায়ী কোনো স্টেশন, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট যেটাকে আমরা বলি। আর এটার ব্যবহার স্যাটেলাইট ডাটা, যে ডাটাগুলো পাওয়া হয় সেই ডাটাগুলো যাচাই করা হয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের রিসার্চ করা হয় গ্রাউন্ড বেস প্ল্যাটফর্মে। 2 নম্বর এয়ারবর্ন প্ল্যাটফর্ম যেটা আমরা বলছি, সেটা বিমান ভিত্তিক। ইংরেজি নামের থেকেই আমরা বুঝি যে বিমান ভিত্তিক প্ল্যাটফর্ম, বা বিমানের মাধ্যমে যে সেন্সারগুলো, যে সেন্সার বিমান, ড্রোন বা বেলুনে স্থাপন করা হয়, সেই স্থাপনের মাধ্যমে যে সেন্সারগুলো আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে যে বিমান ভিত্তিক প্ল্যাটফর্ম বা এয়ারবর্ন প্ল্যাটফর্ম। 3 নাম্বার যেটাকে আমরা বলছি স্পেস বর্ন প্ল্যাটফর্ম। স্পেস বর্ন প্ল্যাটফর্ম সাধারণত মহাকাশ ভিত্তিক। বিমান ভিত্তিক এবং মহাকাশ ভিত্তিকের দুটার ভিতরে যে পার্থক্য, এর আগে ক্লাসে আমি আলোচনা করেছি। স্পেস সাধারণত 30,000 কিলোমিটার পর্যন্ত হাইট হয়ে থাকে, এবং মহাকাশ ভিত্তিক যে প্ল্যাটফর্ম স্পেস স্পেস বর্ন প্ল্যাটফর্ম যেটা, সেটা সাধারণত স্যাটেলাইট, যা পৃথিবীর কক্ষপথে অবস্থান করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডাটা আমরা পেয়ে থাকি, সেই প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে। এর ব্যবহার সাধারণত বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন, বিভিন্ন জায়গায় যে ফরেস্ট ফরেস্টের বিভিন্ন ধরনের রিসার্চের কাজে এবং বিভিন্ন ধরনের আবহাওয়ার পর্যবেক্ষণে মহাকাশ ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এরপরে এই সেকশনে বলা হয়েছে সেন্সর। সেন্সরের কথা, সেন্সর তো সাধারণত আমরা 3 ধরনের সেন্সর নিয়েই আলোচনা করি রিমোট সেন্সিং এর। প্রথমে যে সেন্সরটা আসে, অপটিক্যাল সেন্সর। অপটিক্যাল সেন্সর বলতে আমরা যেটা বুঝি দৃশ্যমান আলো, যে আলোগুলো আমরা সাধারণত খালি চোখে আমরা দেখি, নিকট বা নিয়ার ইনফ্রারেড এবং শর্ট ওয়েভ ইনফ্রারেড শনাক্ত করে, এইগুলোকে অপটিক্যাল সেন্সর বলা হয়। এর ব্যবহার ভূমি ব্যবহার নির্ণয় করা হয়, উদ্ভিদের বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশন বা স্বাস্থ্য পর্যবেক্ষণ, এবং বিভিন্ন ধরনের ওয়াটার বডির অ্যানালাইসিসের ক্ষেত্রে অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়। থার্মাল সেন্টার, এর পরেরটা হচ্ছে থার্মাল সেন্টার। থার্মাল সেন্টার যেটাকে বলছি, থার্মাল বলতে যে আমরা সাধারণত বুঝি যে তাপ সংক্রান্ত বিষয়, তাপীয় ইনফ্রারেড শক্তি শনাক্ত করে। এটার ব্যবহার নগরের তাপমাত্রা গবেষণায় এবং আগ্নেয়গিরির কার্যক্রম পর্যবেক্ষণ, তাপ বা দূষণ, তাপের মাধ্যমে যে বিভিন্ন ধরনের দূষণ হয়, সেই দূষণগুলো পর্যবেক্ষণের ক্ষেত্রে রিমোট সেন্সিং এ থার্মাল সেন্টার ব্যবহার করা হয়। তারপরে 3 নম্বর আছে মাইক্রোওয়েভ
সেন্সর মাইক্রোওয়েভ শক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি, সেটাই মূলত মাইক্রোওয়েভ সেন্সর। এটা প্রক্রিয়া আবার সক্রিয় সক্রিয় প্রক্রিয়া আছে, যেমন রাডারের মাধ্যমে যে সেন্সর, এবং নিষ্ক্রিয় আছে রেডিও মিটারের মাধ্যমে যে সেন্সর নেওয়া হয়। তো এই তিন ধরনের সেন্সর সাধারণত রিমোট সেন্সিং এ ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা আসি রেজুলেশনের ব্যাপারে, রেজুলেশন আমরা জানি যে রেজুলেশনের ভেতরে আবার কয়েক ধরনের আহ শ্রেণী বিভাগ আছে। রেজুলেশন হলো সেন্সরের মাধ্যমে ধারণকৃত কোনো তথ্যের বিশ্লেষণ। তো সেন্সরের মাধ্যমে যে ধারণ করা হয়, ডাটাগুলো ধারণ করা হয়, এটাকে আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন স্পেশাল স্পেশাল রেজুলেশন, যেটাকে আমরা বলছি স্পেশাল রেজুলেশন, স্পেসের সাথে সম্পর্কযুক্ত ক্ষুদ্রতম কোনো বস্তু শনাক্তকরণের ক্ষমতা এখানে রাখে এই সেন্সর। উচ্চ স্থানিক রেজুলেশন বিশদ বড় আকারের চিত্র প্রদান করে, যেমন 1 মিটার রেজুলেশনের মাধ্যমে তুলে আনা সম্ভব হয়। নগর পরিকল্পনা এবং অবকাঠামো বিভিন্ন ধরনের অবকাঠামো বলতে বিভিন্ন ধরনের বিল্ডিং স্ট্রাকচার, এগুলোর মানচিত্রায়নে সাধারণত স্থানিক রেজুলেশন বা স্পেশাল রেজুলেশন ব্যবহার করা হয়। এরপরে স্পেকট্রাল রেজুলেশন। স্পেকট্রাল রেজুলেশন বলতে আমরা যেটা বাংলায় যেটাকে বলি যে বর্ণালী রেজুলেশন। বর্ণালী রেজুলেশনের আবার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আলাদা করার ক্ষমতা থাকে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা এর আগে ক্লাসে আমি কিছুটা আলোচনা করেছিলাম। তরঙ্গ দৈর্ঘ্য শর্ট হইতে পারে, লং হইতে পারে। উচ্চ বর্ণালী রেজুলেশন সূক্ষ্ম স্পেকট্রাল স্বাক্ষর শনাক্ত করতে পারে। এটার ব্যবহার সাধারণত বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নির্ধারণ এবং উদ্ভিদের গবেষণায় স্পেকট্রাল রেজুলেশন এটা ব্যবহার করা হয়ে থাকে। 3 নাম্বার, টেম্পোরাল রেজুলেশন, বা যেটাকে আমরা বলছি বাংলা যেটাকে বলছি কালিক রেজুলেশন। কালিক রেজুলেশন একই এলাকার চিত্র কতবার ধারণ করা হয় তা নির্দেশ করে। একই এলাকার অনেক সময় বিমানে যে চিত্রগুলো নেওয়া হয়, একই এলাকার চিত্র অনেকবার, একই এলাকার যে ইমেজ নেওয়া হয়, সেটা বেশ কয়েকবার ধারণ করা হয়। তো টেম্পোরাল রেজুলেশনের ব্যবহারও আমরা দেখি যে আবহাওয়ার গবেষণা, আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন গবেষণায় এবং ভেজিটেশনের বৃদ্ধি বা ডিক্রিজ, ভেজিটেশনের বিভিন্ন বিভিন্ন জায়গায় যে বন উজাড় হয়ে যায় বা অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন যেগুলোকে আমরা বলি, সেসব গবেষণায় আবার টেম্পোরাল রেজুলেশন ব্যবহার করা হয়। আর 4 নাম্বার আছে রেডিওমেট্রিক রেজুলেশন। রেডিওমেট্রিক রেজুলেশন সাধারণত শক্তির ক্ষুদ্রতম পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। এটাকে সাধারণত বিটে মাপা হয়। তোমরা জানো যে বিট 8 বিট, 16 বিট, 32 বিট, এরকম বিভিন্ন বিট আছে। এই বিটে রেডিওমেট্রিক রেজলিউশন নির্ণয় করা হয়। এটার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের উদ্ভিদের গবেষণায় উদ্ভিদের পরিবর্তন এবং ওয়াটার বডির বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে রেডিওমেট্রিক রেজলিউশন ব্যবহার করা হয়। তো এগুলোর প্রেক্ষাপটে মোটামুটি একটা সামারি এইভাবে দেওয়া যায় যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন স্থল ভিত্তিক, বিমান ভিত্তিক এবং মহাকাশ ভিত্তিক, প্রথমে যেটা আলোচনা করেছি গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম, এয়ারবর্ন প্লাস প্ল্যাটফর্ম আর স্পেস বর্ন প্ল্যাটফর্ম, তাদের বিভিন্ন ধরনের যে উদাহরণ এবং তাদের কোথায় কোথায় ব্যবহার, এইভাবে আমরা শখের আকারে দেখে থাকি। এরপরে সেন্সর ভিত্তিক শক্তির ধরন এবং শক্তির ব্যবহার, এগুলো আমরা এরকম শখের মাধ্যমে দেখাতে পারি। পরীক্ষায় যদি তোমরা এরকম শখের মাধ্যমে যদি আহ এই প্রশ্নগুলোর উত্তর লেখো, তাহলে তোমাদের আহ, মোটামুটি আশা করা যায় যে পুরো নাম্বার তোমরা এখান থেকে পেতে পারবা। এরপরে 4 নাম্বার যে বিষয়টা আছে এরিয়াল ফটোগ্রাফ অ্যান্ড ইমেজ প্রসেসিং এর এটা তোমাদের প্র্যাকটিক্যাল অংশের সাথে আবার সংশ্লিষ্ট। প্র্যাকটিক্যালে এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো থিওরিটিক্যাল যে অংশগুলো সেগুলো একটু আলোচনা করি এখানে। এরিয়াল ফটোগ্রাফ এবং ইমেজ প্রসেসিং এরিয়াল ফটোগ্রাফ এবং ইমেজ প্রসেসিং এর ভিতরে সাধারণত দুইটা বিষয় এখানে আলোচনায় আসে। 1 নম্বর হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক উইন্ডো, যেটাকে আমরা বায়ুমণ্ডলীয় পরিসর যেটাকে আমরা বলি। বায়ুমণ্ডলীয় পরিসর কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর, যেখানে বায়ুমণ্ডলের উপাদান, যেমন বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের উপাদান আছে, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, ওজোন গ্যাস, এই ধরনের যে বিভিন্ন উপাদানগুলো, এগুলো বৈদ্যুতিক চৌম্বকীয় বিকিরণের আহ, গমনাগমনকে বাধা দেয় না, বা এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে বাধা দেয় না অ্যাটমসফিয়ারিক যে উইন্ডো। আরেকটা আছে যে অ্যাটমসফিয়ারিক ব্লাইন্ডস, যেটাকে বলা হয় বায়ুমণ্ডলের পর্দা। বায়ুমণ্ডলের পর্দা বলছি আমরা সেটা কি, যেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর যেখানে ইএমআর বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় এবং সেন্সর পর্যন্ত পৌঁছাতে পারে না, এটা পর্দা হিসাবে কাজ করে। এই পরিসর এড়িয়ে সেন্সর ডিজাইন করা হয়। সাধারণত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের এটা হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট অংশ। এরপরে যেটা আমরা বলছি যে বৈদ্যুতিক চৌম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম। বৈশিষ্ট্যগুলোর ভিতরে প্রথমে আছে যে রিফ্লেকশন।
আহ সাধারণত চারটি প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন। প্রতিফলনটা বস্তুর পৃষ্ঠে আঘাত করা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটি অংশ আবার প্রতিফলিত হয়। কোনো একটা বস্তুর উপর যখন আঘাত করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তখন এটা আবার প্রতিফলিত হয়। ভূমি ব্যবহার এবং ভূমির আবরণ, সাধারণত যেটাকে আমরা বলি যে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার অ্যানালাইসিস, সেক্ষেত্রে সাধারণত প্রতিফলনটা এটা ব্যবহার করা হয়ে থাকে। সবুজ গাছপালা, দৃশ্যমান আলোর সবুজ তরঙ্গ দীর্ঘ, এগুলোর ক্ষেত্রেও এইটা প্রতিফলিত হয়। এরপরে ইমিশন বা নিঃসরণ, বস্তু তাপ শক্তি হিসাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিঃসরণ করে, আর এটা ব্যবহার তাপীয় ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সাধারণত নগর এলাকায় বিভিন্ন তাপমাত্রা নির্গমনের উদাহরণ হিসাবে এটাকে আমরা দিতে পারি। এরপরে স্ক্যাটার স্ক্যাটারিং বা বিক্ষিপ্ত অবস্থা যেটাকে বলা হয়, বায়ুমণ্ডলের উপাদান দ্বারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন দিকে যে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়ার কথা স্ক্যাটারিং হিসেবে এখানে বলা হয়েছে। আর এটা প্রকারভেদ আছে। এটার আবার তিনটা প্রকারভেদ আছে স্ক্যাটারিং এর। স্ক্যাটারিং এর প্রথম যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগকে রেলে রেলে স্ক্যাটারিং বলা হয়, যা ছোট কণার কারণে, যেমন অক্সিজেন এবং নাইট্রোজেনের কারণে, ছোট কণার কারণে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মি স্ক্যাটারিং। মি স্ক্যাটারিং ধূলিকণা বা জলকণার কারণে এটা স্ক্যাটারিং হয়। অসামঞ্জস্য বা নন সিলেক্টিভ স্ক্যাটারিং যেটাকে বলা হয়, বৃহৎ কণার কারণে, যখন কুয়াশা মেঘ এগুলো যখন করা হয়, বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে পড়ে, তখন এটাকে আহ, দেখানো হয়। ব্যবহার হিসেবে সাধারণত আমরা আবহাওয়া বিশ্লেষণে দৃশ্যমান দূরত্ব নির্ধারণের ক্ষেত্রে আমরা এটাকে এটার ব্যবহার দেখে থাকি। এরপরে লাস্টে যেটা আছে অ্যাবজর্পশন, বা যেটাকে আমরা বলছি যে শোষণ। এই এই বিষয়গুলো এর আগে ক্লাসেও আমি আলোচনা করেছি। অ্যাবজর্পশন, ইএমআর এর একটি অংশ বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা এটা শোষিত হয়, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটি অংশ যা বায়ুমণ্ডলের গ্যাস দ্বারা শোষিত হয়। এটার ব্যবহার নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ এবং তা থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয় করে। উদাহরণ হিসেবে আমরা ওজোন স্তরে যে অতি বেগুনি রশ্মি, সেটা যে শোষণ করে, সেটার কথা আমরা তুলনা করতে পারি। আর সিলেবাসের এই অংশের লাস্টে আরেকটা ওয়ার্ড আছে এলবিডো। এলবিডোটা সাধারণত কোনো বস্তু বা পৃষ্ঠের প্রতিফলন ক্ষমতার পরিমাণ, যা প্রতিফলন এর অনুপাত হিসাবে প্রকাশ করা হয়, তাকে এলবিডো বলে। এটা শর্ট টিকা হিসাবেও অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। এটার প্রভাব সাধারণত উজ্জ্বল পৃষ্ঠের উচ্চ অ্যালবিদো থেকে, যেমন বরফ বালি, এবং অন্ধকার পৃষ্ঠের নিম্ন অ্যালবিদো, যেমন জল এবং বন, এটার প্রভাব। আর ব্যবহার জলবায়ু গবেষণায় গ্লোবাল ওয়ার্মিং এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে যে বরফ গলানোর প্রভাব, সেটা দেখার ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। সাধারণত ভূমি ব্যবহার, নগর এবং নগর তাপ দ্বীপ, যেটাকে আমরা আরবান হিট আইল্যান্ড বলি, সেটার প্রভাব পর্যবেক্ষণের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়ে থাকে। তো এই সেকশনের এই আলোচনার ভিত্তিতে আমরা এরকম একটা শখের আকারে এটা একটা নিয়ে আসতে পারি। প্রতিফলন, নিঃসরণ, ছিটকানো, একজাক্ট বাংলাটা ছিটকানো ঠিক না, বিক্ষিপ্ত হবে এখানে, স্ক্যাটারিং। আর অ্যাবজর্পশন যেটা শোষণ, এরকম একটা শখের আকারে আমরা দেখাতে পারি ইএমআর এর যে প্রক্রিয়া, ইএমআর ইএমআর এর প্রক্রিয়া এবং প্রত্যেকটার একটা ডেফিনেশন, প্রত্যেকটা শ্রেণীর যে বিভিন্ন ধরনের ব্যবহার, এগুলো আমরা এভাবে দেখাতে পারি। এরপরের লাস্টে যেটা আছে ইমেজ রেস্টোরেশন এন্ড রেক্টিফিকেশন। ইমেজ রেস্টোরেশন এন্ড রেক্টিফিকেশনের ভিতরে আছে রেডিওমেট্রিক এন্ড জিওমেট্রিক কারেকশন অফ রিমোটলি সেন্সড ডাটা, এন্ড ইমেজ লাস্ট আছে ইমেজ রেজিস্ট্রেশন। তো এটাকে বাংলা যেটাকে বলা হয় যে ইমেজ পুনরুদ্ধার, বা ইমেজের যে ডাটাকে, সেই ডাটাকে পুনরুদ্ধার করা এবং সংশোধন করা, রেক্টিফিকেশন এটাকে বলা হয়, সংশোধন করা। এক্সাক্ট বাংলা ঠিক, যদি আমরা ইংরেজি শব্দটাই বেশি আমাদের কাছে পরিচিত মনে হয়, এক্সাক্ট বাংলা করলে একটু অন্যরকম মনে হয়। তো রিমোট সেন্সিং এ চিত্র বিভিন্ন ধরনের বিকৃতি এবং ত্রুটির মাধ্যমে পাওয়া হয়। আমরা সাধারণত প্রথমে যে ইমেজটা পাই, সেই ইমেজটাকে আমরা প্রসেস করি। তো ইমেজটা সঠিকভাবে আমরা সবসময় পাই না, এটা অনেক সময় বিকৃত আকারে পাওয়া যায়, এবং এই ইমেজের ভিতরে বিভিন্ন ধরনের এরর থাকে। সেই এরর ফ্রি করার কাজ হচ্ছে ইমেজ পুনরুদ্ধার এবং সংশোধনের, মূল চিত্রের গুণগত মান উন্নত করা। এবং এই কাজগুলো সাধারণত আমরা রেডিওমেট্রিক সংশোধন বা রেডিওমেট্রিক কারেকশন, এবং জিওমেট্রিক কারেকশন বা জিওমেট্রিক সংশোধন, এবং সর্বশেষ যে আমরা ইমেজ রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কাজগুলো আমরা করে থাকি। তো এই প্রত্যেকটা সেকশনের আলোচনাগুলো একটু আলোচনায় যাই আমি। প্রথমে প্রাক প্রক্রিয়াজাতকরণ, মানে প্রি প্রসেসিং, ইমেজটা পাওয়ার পর প্রি প্রসেসিং এর ধাপগুলো। এই ধাপগুলোর ভিতরে প্রথমে রেডিওমেট্রিক সংশোধনের ভিতরে প্রধান কারণ
রেডিওমেট্রিক সংশোধন আমরা কেন করব, কারেকশন কেন করব? কারণ এটার সেন্সরের কার্যক্ষমতা সমস্যা থেকে চিত্রের উজ্জ্বলতা ত্রুটিপূর্ণ হতে পারে। কারণ সেন্সরের থেকে যে আমরা যে ডাটাগুলো পাই, সেই ডাটাগুলো, ইমেজে যে ডাটাগুলো পাই, সেটার উজ্জ্বলতা উজ্জ্বলতা অনেক সময় এরর থাকে। সেই এরর গুলো ফ্রি করার জন্য আমরা সেন্সরের ক্যালিব্রেশন করি, ক্যালিব্রেশন করে থাকি ত্রুটিগুলো দূর করার জন্য। তারপরে বায়ুমণ্ডলের প্রভাব। বায়ুমণ্ডলের প্রভাব বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে স্ক্যাটারিং এবং অ্যাবজর্পশনের মাধ্যমে কোনো চিত্রের মান যখন পরিবর্তন করে, বায়ুমণ্ডলের থেকে যে সময় বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সেন্সর গুলো যখন আসে, তখন স্ক্যাটারিং এবং অ্যাবজর্পশনের মাধ্যমে অনেক সময় এই ইমেজ গুলোর আহ, যে লাইটিং লাইটিং কোয়ালিটি সেগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনগুলো দূর করার জন্য আমরা এই এই কাজগুলো করে থাকি। তারপরে আহ 3 নম্বরে আছে আলোর উৎস পরিবর্তন। আলোর উৎস পরিবর্তন বলতে আমরা কোন সময় ইমেজটা নিচ্ছি, দিনের সময় বা ঋতুর কারণে আলোর ভিন্নতা হয়ে থাকে। দিনের সময় বলতে দিনের সময় লাইটিংটা বেশি পাওয়া যায়, সূর্যের আলোতে লাইটিং একটু বেশি পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ঋতুতে, বর্ষাকালে এক ধরনের আকাশে মেঘাচ্ছন্ন অবস্থা থাকে। তো বায়ুমণ্ডলের বিভিন্ন যে ইগুলো আছে, উপাদানগুলো আছে, তার মাধ্যমে আবার বিভিন্ন ধরনের পরিবর্তন, আলোর পরিবর্তন হয়ে থাকে। আর এটার প্রধান পদ্ধতি, যে পদ্ধতিগুলো, সেগুলো হচ্ছে ডার্ক ডার্ক পিক্সেল সাবস্ট্রাকশন করা। নিম্নমানের পিক্সেল অপসারণ করে বায়ুমণ্ডলের প্রভাব কমানো হয়। নিম্নমানের যে পিক্সেল গুলো থাকে, সেই পিক্সেল গুলোকে আবার অপসারণ করে বা সরিয়ে আবার নতুন করে বায়ুমণ্ডলের প্রভাব কমানো হয়। বায়ুমণ্ডলের মডেল, এখানে একটা মডেলের কথা বলা হয়েছে, SMAC, সিম্পলিফাইড মডেল ফর অ্যাটমসফিয়ারিক কারেকশন। ইমেজের যে বিভিন্ন ধরনের বর্ণালী থাকে, স্পেকট্রাম থাকে, সেই ত্রুটিগুলো দূর করতে সাধারণত এটার বায়ুমণ্ডলের এই মডেলটা আমরা ব্যবহার করে থাকি। আর এটার যে রেডিওমেট্রিক কারেকশনের, এটার ব্যবহার সাধারণত সময় ভিত্তিক। ইমেজের যে আমরা কম্পেয়ার করি এগুলো, তারপরে সঠিক যে স্পেকট্রাম অ্যানালাইসিসের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। বিভিন্ন ধরনের ভেজিটেশনের হেলথ কন্ডিশন নির্ণয়ের ক্ষেত্রেও আমরা এই রেডিওমেট্রিক কারেকশন গুলো করে থাকি। এরপরে যে জিওমেট্রিক কারেকশনেরও বিভিন্ন সরি সংশোধনের চিত্রের স্থানিক বিকৃতি দূর করে এবং একটি নির্দিষ্ট ভূ স্থানাঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ তৈরি করতে এটা ব্যবহার করা হয়ে থাকে। প্রধান কারণ জিওমেট্রিক সংশোধন কারেকশনের প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে সেন্সরের গতিশীলতা। সেন্সরের গতিশীলতা সবসময় সেন্সর একই রকম পাওয়া যায় না। সেন্সরের গতিশীলতা অনুযায়ী এগুলো আবার জিওমেট্রিক কারেকশন গুলো করা হয়। স্যাটেলাইট এবং বিমানের কম্পনাঙ্কর কারণেও স্থানিক বিকৃতি ঘটে থাকে। তারপরে পৃথিবী গোলাকৃতি এবং ঘূর্ণনের ফলেও পৃথিবী পৃষ্ঠের আকৃতি এবং স্যাটেলাইটের গতির কারণেও অনেক সময় বিকৃতি হয়ে থাকে। যে ইমেজটা পাওয়া হয় সেই ইমেজের বিকৃতি ঘটে থাকে। টোপোগ্রাফিক বৈচিত্র্য, বা যেটাকে আমরা বলি ভূমির অসমতা, উচ্চতার কারণেও অনেক সময় ইমেজের ডিস্টরশন, বিভিন্ন ধরনের ডিস্টরশন দেখা দেয়। আর এটা পদ্ধতি হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, যেটাকে আমরা বলি যে GCP, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। চিত্রের নির্দিষ্ট পয়েন্টগুলিকে বাস্তব স্থানাঙ্কের সাথে মিলিয়ে ত্রুটি সংশোধন করা হয়। এরপরে আরেকটা পদ্ধতি আছে রিস্যাম্পলিং। রিস্যাম্পলিং সাধারণত পিক্সেলের মান পুনরায় নির্ধারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। রিস্যাম্পলিং এর আবার 3টা পদ্ধতি আছে। নিয়ারেস্ট নাইবারহুড পদ্ধতি, তারপরে যেটাকে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন বলি, কিউবিক কনভলিউশন এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা রিস্যাম্পলিং এও করে থাকি সাধারণত। তো এই এটার ব্যবহার তো সাধারণত আমরা দেখি যে ভূমির সঠিক মানচিত্র তৈরি করা, অ্যাকুরেট মানচিত্র যদি না থাকে তাহলে সঠিক মানচিত্রগুলো তৈরি করা, বিভিন্ন সময়ের ধারণাকৃত চিত্রের সাথে তুলনা করা, এবং সাইন্টিফিক যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসের বেসমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো ব্যবহার করে থাকি। এরপরে ইমেজ রেজিস্ট্রেশন, লাস্টে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইমেজ রেজিস্ট্রেশন। ইমেজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া একাধিক চিত্রকে একই স্থানাঙ্কে সাজায় যাতে তাদের তুলনা এবং বিশ্লেষণ করা যায়। সাধারণত ইমেজ রেজিস্ট্রেশন কেন করা হয়? ইমেজ রেজিস্ট্রেশন করা হয় প্রধান কারণগুলোর ভিতরে প্রথমে আসে মাল্টিস্পেকট্রাল চিত্র বিশ্লেষণ। প্রধান কারণগুলোর ভিতরে আছে মাল্টিস্পেকট্রাল চিত্র বিশ্লেষণ, বিভিন্ন সেন্সর বা বর্ণালী ব্যান্ডের ডাটা একত্রিত করার জন্য মাল্টিস্পেকট্রাল চিত্র বিশ্লেষণ করা হয়। 2 নম্বর, মাল্টি টেম্পোরাল চিত্র বিশ্লেষণের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ধারণাকৃত চিত্রের পরিবর্তন শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বিভিন্ন প্ল্যাটফর্ম
বিমান এবং স্যাটেলাইট উভয় প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ডাটা মেলানো হয়। বিমানের থেকে এক ধরনের ডাটা পাওয়া হয় এবং স্যাটেলাইটের থেকে আমরা আরেক ধরনের ডাটা পেয়ে থাকি, যেটা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আর এটার পদ্ধতি হচ্ছে ফিচার শনাক্তকরণ। সাধারণত বিভিন্ন ধরনের ফিচার ডিটেকশনের ক্ষেত্রে ক্ষেত্রে এই ইমেজ রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যবহার করা হয়। আর এর মাধ্যমে চিত্রের সুনির্দিষ্ট পয়েন্ট শনাক্ত করা সম্ভব হয়। ম্যাচিং এবং ট্রান্সফরমেশন, মাল্টিস্পেকট্রাল চিত্র। ম্যাচিং এবং ট্রান্সফরমেশনের বলতে এখানে চিত্রের পয়েন্টগুলো বাস্তব স্থানাঙ্কের সাথে মিলিয়ে সাজানো হয়। আর এখানে যে রিস্যাম্পলিং করা হয় সেটা হচ্ছে মান পুনঃস্থাপন করা এবং পিক্সেলের পুনর্গঠন করা হয়। এর মাধ্যমে রিস্যাম্পলিং করা হয় সাধারণত ভূমির ব্যবহার পরিবর্তন শনাক্তকরণে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে এই ইমেজ রেজিস্ট্রেশন করা হয়। এবং গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও ইমেজ রেজিস্ট্রেশন আমরা ব্যবহার করে থাকি। তো এই মোটামুটি আলোচনার আজকে 3, 4 এবং 5 সংক্ষিপ্ত ভাবেই এই আলোচনা করলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। এখানে 3টা সেকশন নিয়ে আমি আলোচনা করলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের উত্তর দিব এখন, আর না হলে অন্য কোনো আলোচনায় চলে যাবো। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, স্যার ওই যে আপনি যে বললেন বৈদ্যুতিক চৌম্বকীয় বিকিরণের বৈশিষ্ট্যের ক্ষেত্রে রিফ্লেকশন, ইমিশন, স্ক্যাটারিং, অ্যাবজর্পশন এগুলি আছে, তার মধ্যে একটা শব্দ বলেছিলেন আলবিডো। স্যার এটা একটু যদি আলোচনা করতেন। আলবিদো হচ্ছে যে কোনো বস্তু বা পৃষ্ঠের প্রতিফলনের ক্ষমতার পরিমাণ। কোনো বস্তু বা পৃষ্ঠের প্রতিফলন ক্ষমতার পরিমাণ যা প্রতিফলিত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটাকে আমরা বলি ইএমআর, এর অনুপাত হিসাবে প্রকাশ করা হয়। সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর অনুপাত হিসাবে প্রকাশ করা হয়। উজ্জ্বল পৃষ্ঠের জন্য উজ্জ্বল উচ্চ আলবিদো, যেমন বরফ বা বালি। এবং অন্ধকারের ক্ষেত্রে সাধারণত আহ, বন বা আহ, জলাভূমি, এই ধরনের এইগুলোকে নির্দেশ করে। সহজে বলতে গেলে যে কোনো বস্তু বা পৃষ্ঠের উপরে যে প্রতিফলন ক্ষমতার পরিমাণ, কোনো বস্তু বা পৃষ্ঠের উপরে যে সময় আলো পড়ে, রিফ্লেক্ট করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে সময় প্রতিফলিত হয়, সেই প্রতিফলিত হইলে সেটার যে অনুপাত প্রকাশ করা হয় সেই অনুপাতকেই বলা হয় আলবিদো। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ।